আপনি যদি নির্বাচনে জয় না হতে পারেন তাহলে কি এম রুহুল কুদ্দুস ভাইয়ের জনি কি বিভিন্ন অনুষ্ঠানে যাবে? অবশ্যই যাব, কারণ আমার নির্বাচন 2019 সালের 24শে মার্চ আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আমি 34 বছর 3 মাস বয়সে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল। তাদের আস্থা বা বিশ্বাসের জায়গা আমার প্রতি আছে বলেই কিন্তু তারা আমাকে ভোট দিয়েছিল। তো গত নির্বাচনের আগে আমার ওয়াদা ছিল যে আমি আপনাদের অন্ততপক্ষে সুখের দিনে না দুঃখের দিনে আমাকে স্মরণ করবেন, আমাকে শুধু আসার সময়টুকু, আপনাদের কাছে আসার জন্য যে সময়টুকু লাগে সেটা আমাকে দিবেন, আমি আপনাদের পাশে থাকব। আর মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের জন্য চিন্তা করার জন্য আমি মনে করি যে কোনো পদ বা চেয়ারের প্রয়োজন হয় না। এটা হচ্ছে আসলে মন মানসিকতার বিষয়। আমার সেই মন মানসিকতা আছে। আমার জনগণ যদি চায় আমি আবারও চেয়ারম্যান হব, জনগণ চাইলে আমার চেয়ার থাকবে, জনগণ না চাইলে আমার চেয়ার থাকবে না। কিন্তু আমার সেই মন মানসিকতা আছে, যেহেতু আমি জনগণের সাথে ছিলাম, সাথে আছি এবং সাথে থাকবো, এই প্রত্যয় নিয়ে যেহেতু আমি কাজ করছি, আমি আর চেয়ার থাকবা না থাক, আমার পদ থাকবা না থাক, আমি আগে যেরকম জনগণের সাথে ছিলাম, যেমনি ছিলাম, আগামীতেও তেমনি ইনশাল্লাহ আমি থাকবো। এটাই আমার কথা। আর এই জন্যই কিন্তু জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। ইনশাল্লাহ আগামীতেও তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তারিক সিটিভি অন থেকে আসছি যে আপনার সাথে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে উপজেলা নির্বাচন নিয়ে। আমি জানি বর্তমান রানিং উপজেলার চেয়ারম্যান আপনি, এম রুহুল কুদ্দুস ভাইয়ের জনি। এখন সামনে যে নির্বাচন আসছে বা এখানে আবারও আপনি নির্বাচন করতে চাচ্ছেন, এটা কেন? ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আসলে নির্বাচন বা জনগণের সেবা করা, এটা আসলে আমার পূর্বপুরুষ যারা ছিলেন, আমার দাদার থেকে শুরু। আমার দাদা তৎকালীন পাকিস্তান আমলে ইউনিয়ন বোর্ডের মেম্বার ছিলেন। পরবর্তীতে আমার বাবা উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। আমার নানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন আমার পার্শ্ববর্তী ইউনিয়ন দামপাড়ার। আমার শ্বশুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, আমার দাদা শ্বশুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। এটা আসলে বংশানুক্রমিক একটা বিষয়, কারণ মানুষের সেবা করা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এবং মানুষের পাশে থাকার যে অভিপ্রায়, মানুষের সাথে কাজ করার, পথ চলার এবং মানুষের সেবা করার যে একটা ইচ্ছা, এটা আসলে বংশানুক্রমিকভাবে আমাদের মাঝে এসেছে। এবং আমরা এটা, আমার মনে হয় যে এটা জেনারেশন বাই জেনারেশন, প্রজন্মের পর প্রজন্মের একটা ধারাবাহিকতা, এবং আমি মনে করি এটা আমাদের রক্তে রয়েছে। আপনাদের রক্তে রয়েছে এই রাজনীতি করা। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে যে আপনি এই গেছে 5 বছরে, এই 5 বছরে আপনি নিজে কি কি করেছেন? আসলে উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। গত 5 বছরে আমাদের নিকলির যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। আমাদের নিকলি বাজিতপুরে মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, ওনার সুদক্ষ নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন, তার যে লক্ষ্যমাত্রা 2041 সালে বাংলাদেশকে উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ করবে, বাংলাদেশ বর্তমানে ডিজিটাল বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দোরগোড়ায়, এরই ধারাবাহিকতায় আমাদের নিকলিও কিন্তু এগিয়ে চলেছে। নিকলি কিন্তু বাংলাদেশের বাইরের কোনো উপজেলা নয়। আজকে বাংলাদেশ যদি 2041 সালে যদি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ হয়, তাহলে নিকলিও কেউ ব্যতি রেখে বা নিকলিকেও এই উন্নয়ন পরিকাঠামোর আওতায় আনতে হবে। তো আমাদের নিকলি হাওর বেষ্টিত একটি উপজেলা।
আমাদের কিশোরগঞ্জ জেলার যে ভাটির প্রবেশদ্বার বলা হয় নিকলিকে। সো নিকলি বর্তমানে পর্যটন ক্ষেত্রে সারা বাংলাদেশে তার নাম অর্জন সুনাম কুড়িয়েছে। সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্ষা মৌসুমে এই নিকলিতে বেড়াতে আসে। আমরা এই পর্যটক যারা রয়েছে তাদের আকর্ষণ বা তাদের দৃষ্টি নিকলির দিকে আনার জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা, পর্যটকদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাবার দাবারের ব্যবস্থা, এবং তারা নির্বিঘ্নে যাতে এখানে এসে ঘুরে বেড়াতে পারে, নির্বিঘ্নে যাতে আমাদের হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারে, এটার জন্য যে নিরাপত্তার যে বিষয়টা, আমরা কিন্তু নিরাপত্তার বিষয়টা আমরা সর্বাগ্রে আমরা দেখেছি। কারণ উন্নয়ন এবং আইন শৃঙ্খলা কিন্তু একে অপরের পরিপূরক। কারণ আমাদের আইন শৃঙ্খলা যদি ভালো থাকে তাহলে উন্নয়নটা সঠিক পথে থাকবে। আমরা কিন্তু কোনো বিষয়েই আইন শৃঙ্খলার অবনতি হোক বা আইন শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজ হোক, এটার ব্যাপারে কিন্তু আমরা সুচারু নজর আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু আমরা এটা আমাদের দৃষ্টি এবং আমাদের ওইদিকে আমাদের পর্যবেক্ষণ কিন্তু আমরা তৎপর রেখেছি। কারণ উপজেলা পরিষদ হচ্ছে একটি উপজেলার সর্বোচ্চ ফোরাম। ওই জায়গায় আমাদের প্রতি মাসে আমাদের আইন শৃঙ্খলা মিটিং হয়, আমাদের উন্নয়ন সমন্বয় সভা হয়। ওই জায়গাগুলোতে নিকলির কোথায় আমাদের সমস্যা রয়েছে, ওই সমস্যাগুলা সমাধানের জন্য কি কি কাজ করতে হবে, এই সমস্যা নিরসনকল্পে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা নির্ধারণ করে ওই অনুযায়ী কিন্তু আমরা কাজ করি। এবং এই উন্নয়নের জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, আমাদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বলেন, আমাদের নিকলির শতকরা 90% মানুষ কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কৃষিক্ষেত্রে সর্বাত্মক আমরা গুরুত্ব দিচ্ছি এবং কৃষির যে উন্নয়ন, এটার জন্য আমরা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চাষাবাদ এবং আমাদের মেকানাইজড যে পদ্ধতি, সেটা কিন্তু আমরা কৃষিক্ষেত্রে কিন্তু আমরা ইনভলভ করেছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে সেই কাজটা এবং তার নির্দেশনায় কিন্তু আমরা এই কাজগুলো করে চলেছি। একটা সময় ছিল নিকলিতে শিক্ষার হার সবচেয়ে কম ছিল, এখন কিন্তু নিকলির এই অবস্থা নেই। এখন নিকলির শিক্ষা দীক্ষায় অনেক দূরে গিয়ে গেছে। প্রতিটা বিদ্যালয়ে এক থেকে একাধিক নতুন বিল্ডিং হয়েছে। আমাদের বাচ্চাদের যে ঝরে পড়ার হার, সেই ঝরে পড়ার হার কিন্তু কমে এসেছে, ধরতে গেলে সেটা শূন্যের কোটায় নেমে এসেছে। আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমাদের যে উপবৃত্তি, সেই উপবৃত্তি একদম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন কিন্তু তাদের মোবাইল ফোনে ঘরে সেই সেবাটা কিন্তু পৌঁছে যাচ্ছে, মানুষের দোরগোড়ায় সেই সেবাটা আমরা পৌঁছে দিচ্ছি। গত 2 থেকে 2.5 বছর আমাদের করোনাকালীন সময় ছিল। এই করোনাকালীন সময়ে আমাদের নিকলিতে আমরা অনলাইন স্কুল আমরা চালু রেখেছি। আমাদের প্রতিটা বাচ্চা কাচ্চা, আমাদের ফিজিক্যাল স্কুল বন্ধ থাকলেও আমাদের অনলাইন ক্লাস চালু রয়েছে। আমাদের টিচাররা যারা রয়েছে তারা রেগুলার আমাদের সেই বাচ্চাদেরকে মনিটর করেছে, যাতে বাচ্চারা স্কুল বিমুখ যাতে না হয় বা বাচ্চারা যাতে পড়ালেখার আওতায় যেন থাকে এবং পড়ালেখার বাইরে যেন না যায়, এই কাজ কিন্তু আমরা করে গিয়েছি। এছাড়াও দেখা গিয়েছে আমাদের যেহেতু হাওর এলাকা, অনেক সময় বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, আমরা কিন্তু সরকারের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে আমরা যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয় আমরা ডোর টু ডোর সেই সেবাগুলো কিন্তু আমরা পৌঁছিয়ে দিয়েছি। আমরা করোনাকালীন সময়ে আমরা যে জায়গায় বিভিন্ন সময়ে মানুষ আপনার কর্মহীন ছিল, ওই কর্মহীন মানুষকে বাছাই করে আমরা তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছি। সরকারের যে প্রণোদনার টাকা, সেই প্রণোদনার টাকা আমরা পৌঁছিয়ে দিয়েছি। আমরা উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে আমাদের নিকলি উপজেলার 100% মানুষ আজকে আপনার বয়স্ক ভাতার আওতায় এসেছে। বিধবা ভাতা যেটা আগে 20 থেকে 30% ছিল, এটা আমরা 80 থেকে 85% আমরা উন্নতি করেছি। আমাদের 100% প্রতিবন্ধী মানুষ আজকে প্রতিবন্ধী ভাতার আওতায় এসেছে। আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমাদের যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে, এটা কিন্তু আমরা পরিচালনা করে যাচ্ছি। আমাদের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে আমাদের অতি অল্প সুদে আমাদের যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে। আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আমাদের যারা যুব মহিলা যারা রয়েছে, যারা বেকার মহিলা রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। আমাদের যুব উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমাদের যুবক এবং যুবতীদের জন্য আমরা কম্পিউটার প্রশিক্ষণ, আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কাজ, এই কাজগুলোর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান আমরা সৃষ্টি করেছি। এছাড়া আমাদের যে কৃষি দপ্তর রয়েছে, কৃষি দপ্তরের মাধ্যমে আমাদের প্রতিটা সময়ে আমাদের যে সিজন আসে, বিশেষ করে চাষের সময়, সেটা বড় মৌসুম হোক, খরিফ মৌসুম হোক অথবা আমন মৌসুম হোক, সেই মৌসুমে আমরা বিনামূল্যে কৃষকদের মাঝে আমরা সার দিচ্ছি, উন্নত মানের বীজ দিচ্ছি, আমরা কৃষি উপকরণ আমরা কিন্তু তাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। কিছুদিন পরে আমাদের ধান কাটার মৌসুম শুরু হবে। এই কম্বাইন্ড হারভেস্টরের কারণে আমাদের কৃষির যে আধুনিকরণ,
যান্ত্রিকীকরণ, এই যান্ত্রিকীকরণ কিন্তু হয়েছে। এখন কিন্তু মেশিনের মাধ্যমে ধান রোপণ থেকে শুরু করে ধান কাটা, মারাই, ঝাড়াই সব কিন্তু একত্রে কিন্তু চলে আসছে এবং সরকার এই জায়গায় 70% ভর্তুকি দিচ্ছে। যেহেতু আমরা হাওর এলাকার মানুষ, 70% ভর্তুকি আমরা পাচ্ছি এবং কৃষক এ কারণে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আজকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়ক হয়েছে, এই সড়কের কল্যাণে দেখা গেছে আমাদের যোগাযোগ ব্যবস্থার যেমন পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে। এর পাশাপাশি আমাদের অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পর্যটকের কারণে দেখা যাচ্ছে আমাদের যারা ঢাকাতে বা চট্টগ্রামে যারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মের জন্য দিনারিপাত করতো, এখন কিন্তু ঢাকা চট্টগ্রাম ছেড়ে এখন পরিবার পরিজনের সাথে থেকে তারা কিন্তু আয় রুটি রুজি তারা করতে পারছে। এখন নিকলি আমাদের আগের চেয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমরা শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভূমিকা আমরা রাখছি। এখানে ক্রীড়ার উন্নয়নের জন্য আমাদের নিকলিতে আমাদের ক্রীড়া সংস্থা রয়েছে। আমরা উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা কিশোর কিশোরী ফুটবল একাডেমি আমরা করেছি। আমাদের নিকলির সাঁতার কিন্তু খুব সুপরিচিত। আমাদের জাতীয় সাঁতার বলেন, বয়সভিত্তিক সাঁতার বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডল বলেন, যেসব জায়গাতে বাংলাদেশের সাঁতারে যে অর্জন, এই অর্জনটা কিন্তু নিকলির হাত ধরে কিন্তু আসছে। আমাদের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, যে পাট ছিল বা আমাদের নৌকা বাইচ ছিল, এটা কিন্তু নিকলিতে আমরা কিন্তু চালু রেখেছি। আমরা কিন্তু পাট এখন আমাদের চাষাবাদ হয়, পাটের জিন রহস্য উদ্ভাবনের কারণে আমরা কিন্তু আমাদের পাট খড়ি বলেন বা পাট বলেন, সেটা কিন্তু আমাদের কৃষকরা কিন্তু সেটা চাষাবাদ করছে এবং এটার সুফল কিন্তু তারা ভোগ করছে। এটার পাশাপাশি আমাদের যে নৌকা বাইচ, হাওরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নৌকা বাইচ কিন্তু আমরা প্রতি বছর এখানে চালু রেখেছি। শুধুমাত্র করোনাকালীন সময়ে কিন্তু আমরা নৌকা বাইচটা আমরা চালু করতে পারি নাই, কিন্তু নৌকা বাইচটা কিন্তু প্রতি বছরই আমাদের এখানে হয়। তো এগুলো হচ্ছে নিকলির ঐতিহ্য। আমাদের হারিয়ে যাওয়া যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, যে সংস্কৃতিরা রয়েছে, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের অন্তরে আমরা সেই জিনিসগুলো আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারা সেই অনুযায়ী যদি সেই জিনিসগুলো আমাদের যদি চর্চা করে, লালন করে, আমাদের হাওর এলাকার যে সংস্কৃতি, আমাদের জারি গান, সারি গান, আমাদের বর্ষা মৌসুমে মানুষজন যখন অবসরে থাকে, যখন তাদের কৃষিকাজ শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের এখানে বাউল গান হয়, বাউল গানের আসর হয়। এই গানের মাধ্যমে এবং দেখা গেছে আমাদের পালা গানের মাধ্যমে আমাদের হাওরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিগুলো যেগুলো রয়েছে, আমাদের যে পুরাতন যে স্মৃতি রয়েছে, এইগুলা কিন্তু আমাদের এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে উঠে আসছে। এবং আমাদের নিকলি গত 15 বছরে অনেক দূরে এগিয়ে গিয়েছে। গত 15 বছরে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, এটা কিন্তু বিগত 50 বছরে আমাদের নিকলিতে কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় নাই। তো আমি যেহেতু উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে, তার নির্দেশনায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে নিকলি কিন্তু আপনার এখন আমাদের কিশোরগঞ্জের হাওর যে উপজেলাগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় কেন্দ্র কিন্তু নিকলি হয়েছে। পর্যটন বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, শিক্ষা দীক্ষা বলেন, অথবা আমাদের গ্রামীণ ঐতিহ্য বা অবকাঠামো উন্নয়নের কথা বলেন, সব দিক থেকে এখন আগের চেয়ে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। আপনার পাশাপাশি আরো অনেকে নির্বাচন করবে চেয়ারম্যান পদে। আমি দেখছি যে যেরকম এই লিটন সাহেব আছে এবং মুকাররম সত্তার আছে, আরো অনেকজনই আছে দাঁড়িয়েছে। তো এই বিষয়ে আপনার ভিতরে কোনো রাগ বা অভিমান এরকম কি আছে? মানে এটা আমি আসলে জানতে চাচ্ছি আপনার কাছে। দেখেন, নির্বাচন তো একটা প্রতিযোগিতার বিষয়, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এখানে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রতিটা নাগরিক, যে বাংলাদেশের ভোটার, যার বয়স 18 বছর প্লাস, সে কিন্তু আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো যে কেউ কিন্তু এই নির্বাচনে তারা আসতে পারে, আসবে। তো এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা এটা সুষ্ঠু হবে এবং এটাই আমি প্রত্যাশা করি। আর এখানে প্রতিদ্বন্দ্বী কে হলো না হলো এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমার কাজ হচ্ছে আমি কি করছি, আমি গত 5 বছরে কি করেছি, আগামী দিনে আমার কর্মপরিকল্পনা কি হবে, সেই নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আগামী 5 বছরে আমি কি করব, গত 5 বছরে আমি কি করেছি, এটা নিয়ে কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে আমি যাচ্ছি। তো আমি যদি ভালো করে থাকি, এটার প্রতিফলন জনগণ তার ভোটের মাধ্যমে প্রদান করবে। আর আমি যদি খারাপ করে থাকি, এটার প্রতিফলও আমি নির্বাচনের রেজাল্টের মাধ্যমে পাবো। তো যে কেউ নির্বাচনে আসতে পারে, আরও কেউ যদি নির্বাচনে আসে তাদেরকে আমি ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। আমি আমার কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ জনগণ
তার যোগ্য মর্যাদা এবং যোগ্য প্রতিফলন তাদের পবিত্র আমানতের মাধ্যমে আমার স্বপক্ষে দিবে বলে আমি আশা করি। আপনি নিজে কি ভাবেন যে নিকলিতে আরো অনেক কিছু অভাব আছে কি, বা কোন জিনিসটা হলে নিকলিতে সবচেয়ে বেশি সুন্দর হয় আর কি দরকার? আমি প্রথমে আপনাকে যে কথাটা বলেছি, উন্নয়ন হচ্ছে একটা ধারাবাহিক বিষয়। আজকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নিকলিতে আজকে থেকে, বা আমি যখন নির্বাচন করি 2019 সালের যখন আমরা নির্বাচনটা করি উপজেলা পরিষদ নির্বাচন, তখন নিকলির ভোটার ছিল 1,04,000। বর্তমানে কিন্তু নিকলির ভোটার হচ্ছে প্রায় 1,20,000। তো 16,000 ভোটার বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যার যদি কথা বলেন, সেক্ষেত্রে প্রায় 25,000-এর মতো আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিন্তু নতুন করে ঘরবাড়ি তৈরি হচ্ছে। নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে মানে ওই জায়গায় আপনার রাস্তার সংযোগ লাগবে, নতুন করে রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে। তো আগে যে রাস্তা ছিল সেই রাস্তার তুলনায় এখন আমাদের রাস্তার সংখ্যা বা রাস্তার পরিধি কিন্তু এখন আমাদের বৃদ্ধি পেয়েছে। আজকে থেকে 3 বছর আগে যে রাস্তাটা আমরা করেছি, সেটা কিন্তু দেখা গেছে যে মেনটেনেন্সের প্রয়োজন হয়। সেই রাস্তাটাও কিন্তু মেনটেনেন্সের আওতায় যখন আমরা নিয়ে আসছি, এটাও কিন্তু একটা উন্নয়ন কার্যক্রমের অংশ। তো সেক্ষেত্রে উন্নয়ন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে 1972 সালে যখন বাংলাদেশের প্রথম বাজেট হয়, বাজেটটা কত ছিল? মাত্র কয়েক হাজার কোটি টাকা ছিল। সেই বাজেট এখন কয়েক লক্ষ কোটিতে উন্নীত হয়েছে। মাত্র 86,000 কোটি টাকার বাজেট এখন 7,86,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। তো সেক্ষেত্রে নিকলির আজকে থেকে 15 বছর আগের কথা যদি চিন্তা করেন, নিকলিতে যে পরিমাণ আমাদের বার্ষিক উন্নয়ন প্রকল্প আসতো বা এডিপির যে টাকাটা পেতাম, এটা কিন্তু এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলে যে পরিমাণ টাকা পেতাম, এটাও কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তো এই টাকাগুলা কিন্তু আমরা আমাদের যেই জায়গায় প্রয়োজন ওই জায়গাতেই কিন্তু আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা খরচ করছি। এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো এটা আমরা কিন্তু আনুপাতিক হারে কিন্তু বন্টন করছি। আমাদের উপজেলা পরিষদে একটা নির্দেশিকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে, যে আমাদের উন্নয়ন কর্মসূচির আওতায় কত % টাকা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করব, কত % টাকা আমরা যোগাযোগ বা ভৌত অবকাঠামো উন্নয়নে ব্যবহার করব, কত % টাকা আমরা আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা দেখা গিয়েছে আমাদের চিকিৎসার জন্য আমরা ব্যয় করব। ওই অনুযায়ী ওই নির্দেশনা মেনেই কিন্তু আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো নিকলিতে আমরা যেটা সর্বাগ্রে জোর দিচ্ছি সেটা হচ্ছে, নিকলি যেহেতু একটা হাওর বেষ্টিত এলাকা, আমাদের যোগাযোগ ব্যবস্থা, 5টা ইউনিয়ন এখন কিন্তু আমাদের সরাসরি আমাদের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আমাদের জেলা শহরের সাথে যোগাযোগ রয়েছে 2টা ইউনিয়ন। একটা ইউনিয়নের আংশিক অংশ সিংপুর, আর ছাতিরচর ইউনিয়ন এটা পুরাটা, এটার সাথে কিন্তু এখনও আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা স্থাপন করতে পারি না সরাসরি। যেটা আমরা যদি বলি আমাদের সড়ক যোগাযোগ, তো আমরা চেষ্টা করব আগামী কয়েক বছরের মধ্যে এই 2টা ইউনিয়নকে যেন আমরা সড়ক যোগাযোগের আওতায় যেন আমরা আনতে পারি। সেই সাথে সাথে আমাদের কৃষির যাতে আরও পরিধি যাতে আমরা বৃদ্ধি করতে পারি। কারণ যত বেশি আমরা আধুনিকায়ন হচ্ছি, যত বেশি আমরা আমাদের শিল্প কলকারখানায় এগিয়ে যাচ্ছি, ততই কিন্তু আমাদের শ্রমিক সংকট হচ্ছে। তো শ্রমিক সংকটের উত্তরণের জন্য কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে যেটা বর্তমানে সরকার যেটা সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে কৃষির যান্ত্রিকীকরণ। সেই যান্ত্রিকীকরণের ব্যাপারে বা যান্ত্রিক যে আমাদের সুযোগ সুবিধাগুলো রয়েছে, এটার পরিধি আমরা আরও বাড়ানোর চেষ্টা করেছি। এর জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে বা যে বিভাগ রয়েছে, ওই মন্ত্রণালয় এবং বিভাগের মাধ্যমে আমরা আমাদের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো কিন্তু আমরা পাঠিয়েছি। এর পাশাপাশি আমরা যেহেতু 2041 সালের একটা ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যে বাংলাদেশ উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা যদি আমরা করতে চাই, এদেশে সোনার মানুষ আমাদের লাগবে। আর সোনার মানুষ করতে হলে আমাদের বাচ্চা কাচ্চা বা ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ কেন বলা হচ্ছে 2041 সালে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে গিয়ে দাঁড়াবে? কারণ আজকে যারা স্কুল পড়ুয়া বাচ্চা রয়েছে বা কলেজ পড়ুয়া বাচ্চা রয়েছে, তারা কিন্তু 2041 সালে কর্মক্ষেত্রে প্রবেশ করবে। কারণ 2041 সালে বাংলাদেশে যে পরিমাণ কর্মক্ষম হাত তৈরি হবে, যে পরিমাণ উৎপাদনমুখী হাত থাকবে, এত পরিমাণ উৎপাদনমুখী বা কর্মক্ষম হাত কিন্তু বিশ্বের আর কোনো দেশে থাকবে না। এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড। আর ডেমোগ্রাফিক ডিভাইডেন্ডের কারণে কিন্তু আমরা 2041 সালে উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছাবো। এবং বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা যে স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের যারা সোনার মানুষ রয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে আমরা
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দোরগোড়ায় আমরা এখন আছি। আমরা স্মার্ট মানুষ হিসাবে আমরা গড়ে তুলব, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়। ভবিষ্যৎ নিকলি হবে আমাদের একদম শতভাগ মানুষ কর্মের আওতায় আসবে, শতভাগ বাচ্চারা স্কুলমুখী থাকবে, 0% বা শূন্যের কোটায় আমাদের যে বাচ্চারা যারা রয়েছে, আমাদের স্কুল বিমুখ যারা বাচ্চা রয়েছে, বা ঝরে পড়াটা আমরা শূন্যের কোটায় আমরা নামিয়ে এনেছি। এটার কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা শিক্ষাক্ষেত্রে সর্বাত্মক গুরুত্ব আমরা দিচ্ছি। আমরা আমাদের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছি। আমরা যদি নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা যদি বলি, আমাদের জেলা সদর হসপিটাল যেটা রয়েছে, ওই সদর হসপিটালে যে সুযোগ সুবিধা পাওয়া যায় মোটামুটিভাবে আমাদের উপজেলা সদর হাসপাতাল যেটা রয়েছে সেই জায়গাতেও কিন্তু ওই চিকিৎসা সুযোগ সুবিধা রয়েছে। এখন কিন্তু প্রতিনিয়ত আমাদের ডাক্তাররা আমাদের হসপিটালে কিন্তু বসছেন। 14-15 জন MBBS ডাক্তার কিন্তু আমাদের নিকলি হসপিটালে রয়েছে। প্রতিদিন তারা আউটডোরে বসছেন, আমাদের মানুষরা চিকিৎসা সেবা কিন্তু পাচ্ছে। করোনাকালীন সময়ে আমাদের প্রতিটা ডক্টর এবং আমাদের যারা ইউনিয়ন স্বাস্থ্যকর্মী রয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে বা উঠান বৈঠকের মতো করে তারা প্রতিটা পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক বা স্কুল ভিত্তিক টেরিটরি নির্ধারণ করে, বা স্কুলের যে স্কেচ ম্যাপ রয়েছে স্কেচ ম্যাপের আওতার মাধ্যমে একদম আমরা মাইকে ঘোষণার মাধ্যমে শতভাগ মানুষকে আমরা কিন্তু করোনা টিকার আওতায় এনে রেখেছি। এবং প্রতিটা মানুষ কিন্তু 3য় ডোজ 4র্থ ডোজ টিকা পর্যন্ত কিন্তু তারা বিনামূল্যে পেয়েছে। সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। কারণ সরকার যেই গোল বা টার্গেট আমাদের জন্য নির্ধারণ করে দেয়, আমাদের মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার বিভাগ থেকে যে নির্দেশনা থাকে সেই নির্দেশনাগুলো আমরা অক্ষরে অক্ষরে কিন্তু আমরা পালন করে নিকলিকে আমরা উন্নত, সমৃদ্ধ, আধুনিক নিকলি এবং নিকলি উপজেলা যাতে একটি মডেল উপজেলাকে কিভাবে গড়ে তোলা যায় সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং ভবিষ্যতে আমাদের এই কর্মপরিকল্পনা, এই কর্মপন্থা আমাদের চলমান থাকবে এবং নিকলিকে আমরা ইনশাল্লাহ একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। এজন্য আমাদের মাননীয় সংসদ সদস্যের সর্বাত্মক সহযোগিতা এবং তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদের প্রতি রয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যে আমরা অটুট আছি, সেভাবে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার সাথে অনেক আলোচনা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং আপনার তারেক CTV 1-কে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নিকলিবাসীর পক্ষ থেকে আমি তারেক CTV 1 তথা এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আপনার এই চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। এবং আজকের যে কথোপকথন, আমার এই কথোপকথনের সর্বোচ্চটুকুই আমি নিকলিবাসীর জন্য উৎসর্গ করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই যে মাত্র আমি আলোচনা করলাম বর্তমান রানিং চেয়ারম্যান নিকলি উপজেলা AM রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, উনি আবারও নির্বাচন করবেন উপজেলাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।